হ্যালো এভরিওয়ান, আমরা পড়ছি ইন্ডিয়ান পলিটি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আমরা পড়ছিলাম। আমরা আর্টিকেল 19 পর্যন্ত কভার করেছি। আজ আমরা যেই চারটে আর্টিকেল ডিসকাস করবো সেগুলো হলো আর্টিকেল 20, 21, 21A আর 22। তো আমরা দেখেছিলাম 14 থেকে শুরু করে 32 পর্যন্ত এতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে বেসিক্যালি। তো তার মধ্যে এগুলোকে আমরা এই হেডে ভাগ করতে পারি, যেমন ইকুয়ালিটির আন্ডারে পড়ে আর্টিকেল 14, 15, 16, 17, 18, ফ্রিডমের আন্ডারে পড়ে আর্টিকেল 19, 20, 21, 21A, 22, এইভাবে আমরা ডিভাইড করে ডিসকাস করছিলাম। তার মধ্যে ইকুয়ালিটির যতগুলো আর্টিকেল 14, 15, 16, 17, 18 অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি, 19ও ডিসকাস করে নিয়েছি। আজ আমরা যেটা ডিসকাস করব এই চারটা আর্টিকেল 20, 21, 21A আর 22। তো প্রথমে যেটা 20, এটা হচ্ছে প্রোটেকশন অফ কনভিকশন, মানে কাউকে যদি গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, তার কি কি অধিকার দিয়েছে সংবিধান সেই সম্পর্কে আমরা আলোচনা করব আর্টিকেল 20-তে। আর্টিকেল 20 তিনটে কথা বলে, কি কি? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, দ্বিতীয় বলে নো ডাবল জিওপার্ডি, আর নো সেলফ ইনক্রিমিনেশন। কী ব্যাপার তিনটে? দেখো, এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে হচ্ছে এমন একটা ল যেটা পুরনো ডেট থেকে লাগু হয়। মানে আজকে ধরো আজকে কোনো ল চালু হলে, কোনো ল পাস হলে আজ থেকেই লাগু হবে, তাই না? মানডে থেকে লাগু হবে। এমন তো নয় যে সানডে থেকে লাগু হবে, বা এক সপ্তাহ আগে থেকে লাগু হবে, বা এক মাস আগে থেকে লাগু হবে, এরকম তো হতে পারে না। হতে পারে যদি সেগুলো সিভিল বা ট্যাক্স ল হয়, ঠিক আছে? কোনো ক্রিমিনাল ল পুরনো ডেট থেকে লাগু হতে পারে না, ঠিক আছে? দেখো, ফর এক্সাম্পল, তুমি হয়তো বাড়ির বাইরে বেরোলে, দেখলে একটা সাইকেল রাখা রয়েছে, তুমি সাইকেলটা টুক করে বাড়ির ভিতরে ঢুকে নিলে, তো এটা কাইন্ড অফ ক্রাইম, তাই না? চুরি করা এক ধরনের ক্রাইম। কিন্তু ধরো যেই ডেটে তুমি এই কাজটি করেছো সেটা হচ্ছে মানডে। তো মানডেতে এরকম কোনো ল নেই যাতে লেখা আছে যে সাইকেল চুরি করা অপরাধ, তো তোমাকে কোনো শাস্তি দেওয়া যাবে না। ধরো মানডের পর টিউসডে, ওয়েডনেসডে কোনো একদিন কোনো একটা ল পাসও হলো, তুমি করেছো মানডে, ঠিক আছে? ল পাস হয়েছে টিউসডে, ওয়েডনেসডে কোনো একটা সময়ে যে সাইকেল চুরি করলে 5,000 টাকার জরিমানা। তো বলছে যে কোনো ল পুরনো ডেট থেকে কাউকে শাস্তি দিতে পারে না কোনো অপরাধের জন্য, ঠিক আছে? বোঝা গেল? এই যে পুরনো ডেট থেকে যে ল লাগু হয় ওগুলোকে রেট্রো অ্যাক্টিভ ল বা রেট্রোস্পেক্টিভ ল বলা হয়, ঠিক আছে? বা এক্স পোস্ট ফ্যাক্টো লও বলা হয়ে থাকে। তো সেটাই বলছে যে কোনো ল পুরনো ডেট থেকে লাগু হয়ে কাউকে শাস্তি দিতে পারে না, ঠিক আছে? বোঝা গেল? আর একটা জিনিস মনে রাখতে হবে যে এটা প্রিভেন্টিভ ডিটেনশনের উপর লাগু হয় না। প্রিভেন্টিভ ডিটেনশন জিনিসটা কি বলছি পরে। তো আর্টিকেল 20-র প্রথম পার্টটা হয়ে গেল। দ্বিতীয় পার্টে বলছে নো ডাবল জিওপার্ডি, মানে একই ভুলের জন্য, একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে? তুমি সাইকেল চুরি করেছো, 5,000 টাকা ফাইন হয়ে গেল তোমার। সেই একই অপরাধের জন্য আবার 1 বছর পর তোমাকে কোর্টে ডেকে কেউ বলতে পারে না যে তুমি তো 1 বছর আগে সাইকেল চুরি করেছিলে, আবার 5,000 টাকা ফাইন দাও, ঠিক আছে? এরকম হতে পারে না। বলছে যে কোনো একটা অপরাধের জন্য একবারই শাস্তি দেওয়া যেতে পারে, নো ডাবল জিওপার্ডি, ঠিক আছে? আর থার্ড প্রভিশন বলছে নো সেলফ ইনক্রিমিনেশন, মানে কাউকে নিজেরই বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কাউকে বাধ্য করা যেতে পারে না, ঠিক আছে? পুলিশ হয়তো কাউকে ধরে নিয়ে চলে গেল, তাকে মারধর করে জবরদস্তি তাকে বলো যে আমি এই অপরাধটা করেছি, এরকমটি কিন্তু করা যাবে না, ঠিক আছে? নিজেকেই নিজের প্রতি বাধ্য করে লিখিতভাবে বা মৌখিকভাবে নিজেকে নিজের প্রতি এগেনস্টে সাক্ষী হিসাবে বাধ্য করতে কেউ পারে না। তো এই তিনটে জিনিস হচ্ছে আর্টিকেল 20 বলে, ঠিক আছে? আর্টিকেল 20 তিনটে পার্ট। প্রথম পার্ট কি বললাম? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, পুরোনো ডেট থেকে কোনো ল লাগু হয়ে কাউকে শাস্তি দেওয়া যাবে না। 2 নম্বর কথা বলে নো ডাবল জিওপার্ডি, একই ভুলের জন্য, একই অপরাধ করবার জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। আর থার্ড প্রভিশন বলে যে একটা মানুষকে নিজেরই এগেনস্টে সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করা যাবে না, ঠিক আছে? তো তিনটে কথা হয়ে গেল। তো আর্টিকেল 20 হয়ে গেল আমাদের কভার। তো আর্টিকেল 20 কভার হয়ে গেল। 21 দেখা যাক। আর্টিকেল 21 দেখো, আর্টিকেল 21 হচ্ছে ছোট্ট একটা কথা, কিন্তু এর বিস্তার অনেক বড়, ঠিক আছে? আর্টিকেল 21কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে জানবো অনেক বড় অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর্টিকেল 20 সিম্পলি এতটুকু কথা বলে যে নো পার্সন শ্যাল ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি, কোনো মানুষকে তার জীবন থেকে বা তার ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না, এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দ্য প্রসেস এস্টাবলিশড বাই ল। যদি কোনো লয়ের মাধ্যমে করা হয় তাহলে ঠিক আছে, ঠিক আছে? ওর কোনো লয়ের মাধ্যমে না করে কোনোভাবে কোনো ব্যক্তিকে তার জীবন থেকে বা তার পার্সোনাল লিবার্টি থেকে, ব্যক্তি স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা যাবে না, তার থেকে ব্যক্তি স্বাধীনতা ছিনিয়ে নেওয়া যাবে না।
এবার এই যে পার্সোনাল লিবার্টির ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে, এটা তুমি মনে করতে পারো একটা ছাতার মতো, ঠিক আছে, আর্টিকেল 21 একটা আমব্রেলা, তার ভিতরে অনেক কিছু আছে। রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি, মানে একটা মানুষ যে মানুষের মতো বাঁচার অধিকার, ঠিক আছে, ডিসেন্ট এনভায়রনমেন্টে বাঁচা, মানুষের জীবিকার অধিকার, প্রাইভেসির অধিকার, শেল্টারের অধিকার, হেলথের অধিকার, ঠিক আছে, এই সমস্ত এডুকেশনের অধিকার, লিগ্যাল এডের অধিকার, সমস্ত কিছু কিন্তু আর্টিকেল 21 এর আন্ডারে আসে, ঠিক আছে। এখানে একবার দুটো কেস ইম্পর্ট্যান্ট, একটা মনে রাখতে হবে 1950 সালে গোপালন কেসে সুপ্রিম কোর্ট একটা ন্যারো ইন্টারপ্রিটেশন নিয়েছিল, ঠিক আছে। সুপ্রিম কোর্ট বলেছিল যে যেহেতু লেখা আছে প্রসিজার এস্টাবলিশড বাই ল, সুতরাং লয়েতে যদি লেখা থাকে যে কারো পার্সোনাল লিবার্টি নিয়ে নেওয়া হবে তাহলে নিয়ে নিতে পারে, ঠিক আছে, মানে খুবই একটা ন্যারো ইন্টারপ্রিটেশন হলো। কিন্তু 1978 মেনকা কেসে সুপ্রিম কোর্ট আবার পুরনো জাজমেন্টটাকে, মানে 1950-এর জাজমেন্টটাকে ওভাররুল করে, আর ওভাররুল করে কি বলে যে না, বাঁচা মানে শুধুমাত্র অ্যানিম্যাল এক্সিস্টেন্সের কথা বলা হচ্ছে না, বাঁচা মানে একটা মিনিংফুল লাইফ বাঁচবার জন্য একটা মানুষের যা যা দরকার সেগুলো সমস্ত কিছুর অধিকার কিন্তু একটা মানুষের আছে, সেই সমস্ত অধিকার একটা মানুষের থেকে ছিনিয়ে নেওয়া যায় না। যেমন ধরো কোনো একটা ব্যক্তিকে সরকার হয়তো কোনোভাবে আটক করে রেখে দিল, তাকে শুধু খেতে দেয় আর বাঁচতে দেয়, বলছে যে না এটা না, এটা পার্সোনাল লিবার্টির উল্লঙ্ঘন হচ্ছে। একটা মানুষ তার জীবনকে সঠিকভাবে বাঁচার জন্য যা যা কিছু দরকার পড়ে সমস্ত কিছু আর্টিকেল 21-এর আন্ডারে পড়ে। আর্টিকেল 21 থেকে নানান রকমের কোয়েশ্চেন আসে, যেমন একটা কোয়েশ্চেন একটা পুরনো এসেছিল যে নিজের পছন্দের মানুষকে বিয়ে করা কোন আর্টিকেলের আন্ডারে উল্লেখ করা আছে। দেখো আলাদা করে কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই যে নিজের পছন্দের মানুষকে বিয়ে করা আর্টিকেল 21-এর আন্ডারে আছে, কিন্তু তুমি যদি একটু ভালো করে ভেবে দেখো এটাও কিন্তু পার্সোনাল লিবার্টি, তোমার ব্যক্তি স্বাধীনতা যে তুমি কাকে বিয়ে করবে না করবে। তো এই জাতীয় অনেক ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন্স আর্টিকেল 21-এর আন্ডারে আসে, ঠিক আছে। আর তো আর্টিকেল 21 আমাদের কভার হয়ে গেল লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এবার আসি রাইট টু এলিমেন্টারি এডুকেশন। দেখো 21A দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, এটাকে পরবর্তীকালে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, এটাকে 86তম সংশোধন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2002-তে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এটা কি বলছে যে প্রত্যেকটা শিশু 14 বছর পর্যন্ত, 6 থেকে 14 বছরের প্রত্যেকটা শিশুর যে শিক্ষা গ্রহণ করার অধিকার সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, তার মৌলিক অধিকার, সেটা থেকে কেউ তাকে বঞ্চনা করতে পারবে না। দেখো শিক্ষার অধিকারের কথা অলরেডি ডিপিএসপিতে লেখা আছে আর্টিকেল 45-এ, কিন্তু আমরা জানি ডিপিএসপিগুলো হচ্ছে কি, ডিপিএসপিগুলো হচ্ছে নন জাস্টিসিয়েবল, মানে নট এনফোর্সেবল বাই কোর্ট, মানে ওগুলো সরকার যদি লাগু না করে তাহলে কিন্তু কেউ কোর্টে যেতে পারবে না। ডিপিএসপিগুলো জাস্ট একটা গাইডলাইনের মতো, পালন করলে ভালো, না পালন করলে কিছু যায় আসে না। কিন্তু যখন আর্টিকেল 21 এর ভিতরে শিক্ষাটাকে অ্যাড করে দেওয়া হলো, এটা একটা ফান্ডামেন্টাল রাইট হয়ে গেল, মৌলিক অধিকার হয়ে গেল। এখন যদি কোনো শিশু শিক্ষা না পায় তাহলে কিন্তু সে কোর্টে যেতে পারে, ঠিক আছে। আর 21 এর আন্ডারে খালি এতটুকু কথা লেখা আছে যে কি প্রাথমিক শিক্ষাটা হচ্ছে মানুষের, মানে একটা শিশুর মৌলিক অধিকার। কিন্তু তাই বলেই নয়, কেউ প্রফেশনাল কোর্স বলে যে আমি ইঞ্জিনিয়ারিং করবো আমার এটা অধিকার, বা ডাক্তারি করবো এটা আমার অধিকার, বলছে যে না, হায়ার এডুকেশন বা প্রফেশনাল এডুকেশনের কথা বলা হচ্ছে না, 14 বছর বয়স পর্যন্ত এলিমেন্টারি এডুকেশন, মানে প্রাথমিক শিক্ষাটা হচ্ছে প্রত্যেকের মৌলিক অধিকার, ঠিক আছে। আর এই অধিকারটাকে লাগু করবার জন্য গভর্নমেন্ট, মানে পার্লামেন্ট একটা অ্যাক্টও পাস করেছে, সেটাকে বলা হয় রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, ঠিক আছে। তো 19, 20, 21, 21 কভার হয়ে গেল, পড়ে রইল আর্টিকেল 22। আর্টিকেল 22 বলছে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, মানে কাউকে যদি গ্রেপ্তার করে নেওয়া হয় তাহলে তার কী কী অধিকার আছে, ঠিক আছে। তো আর্টিকেল 22 সেই সমস্ত ব্যক্তি যাদেরকে ডিটেন করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে, তাদেরকে কিছু অধিকার দেয়। দেখো ডিটেনশন দু রকমের হতে পারে, একটা পিউনিটিভ আর একটা হচ্ছে প্রিভেন্টিভ। পিউনিটিভ মানে শাস্তিমূলক আটক করা, কেউ কোনো ভুল কাজ করলো তাকে বলা হলো 2 বছরের জেল, তো এই যে 2 বছরের জেলটা তাকে শাস্তি হিসেবে দেওয়া হয়েছে, তাই না, এটা হচ্ছে পিউনিটিভ। আর প্রিভেন্টিভ, যেটার কথা আমরা অলরেডি আগে বলছিলাম, প্রিভেন্টিভ মানে হচ্ছে তুমি কোনো অপরাধ করোনি কিন্তু করতে যাচ্ছিলে, ঠিক আছে, ফিউচারে তুমি কোনো ক্রাইম করতে যাবে, সেই সময় সেটা হচ্ছে তোমার প্রিভেন্টিভ ডিটেনশন, মানে তুমি যদি কোনো কিছু ভুল কাজ করতে যাও গভর্নমেন্ট তোমাকে আটকাতে পারে পুলিশের দ্বারা, ঠিক আছে। পিউনিটিভ ডিটেনশন আর প্রিভেন্টিভ ডিটেনশন বললাম দুটোই, ঠিক আছে। এবার দেখো দুটো কেস, যদি পিউনিটিভ ডিটেনশন হয় মানে তোমাকে যখন পিউনিটিভভাবে শাস্তিমূলকভাবে তোমাকে যখন আটক করা হবে তখন তোমার কী কী অধিকার থাকবে। কোনো ব্যক্তি যাকে শাস্তিমূলকভাবে কোর্ট যাকে শাস্তি দিয়েছে 2 বছরের 5 বছরের জেল বা 1 দিনেরও জেল যদি দেয়, তার কী কী অধিকার আছে। প্রথম হচ্ছে 4টে অধিকার তার আছে। প্রথম অধিকারটা হচ্ছে তাকে ইনফর্ম করতে হবে যে কেন তাকে আটক করা হয়েছে, ঠিক আছে, কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। কাউকে যদি অ্যারেস্ট করে পুলিশকে জানাতে হবে যে কোন ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে।
দ্বিতীয় কথা, রাইট টু কনসাল্ট এ লয়ার, যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে তার অধিকার আছে সে একটা লয়ার হায়ার করতে পারে, ঠিক আছে। রাইট টু বি প্রডিউসড বিফোর এ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স এক্সক্লুডিং জার্নি টাইম। কোনো একজন ব্যক্তিকে যদি আটক করে নেওয়া হয়, গ্রেপ্তার করা হয়, তাহলে কিন্তু 24 ঘন্টার ভিতরে নিয়ারেস্ট যে ম্যাজিস্ট্রেট আছে তার সামনে কিন্তু তাকে হাজির করতে হবে, এক্সক্লুডিং জার্নি টাইম, মানে জার্নি টাইমটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে কিন্তু তাকে হাজির করতে হবে। আর যদি ম্যাজিস্ট্রেট কিছু না বলে, ম্যাজিস্ট্রেট যদি অথরাইজ না করে, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে ছেড়েও দিতে হবে। যদি ম্যাজিস্ট্রেট বলে যে হ্যাঁ একে আটক করে রাখা হোক, তবেই পুলিশ কিন্তু তাকে আটক করে রাখতে পারে 24 ঘন্টার বেশি, ঠিক আছে। 24 ঘন্টার বেশি কিন্তু বিনা ম্যাজিস্ট্রেটের অথরাইজেশনের ছাড়া কোনো পুলিশ কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটকে রাখতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই অধিকারগুলো কার কার উপরে লাগু হয় না? এনিমি এলিয়েনের উপর, মানে এমন কোনো একটা দেশের কোনো একটা এমন দেশ যাদের সাথে আমার রিলেশন ভালো নেই, সেখানকার কোনো একজন ব্যক্তি যদি আমাদের দেশে আসে, তাকে এনিমি এলিয়েন বলা হয়। তো এনিমি এলিয়েনের উপর লাগু হয় না, ঠিক আছে। সিভিল অর ট্যাক্স লয়ের ক্ষেত্রেই এটা লাগু হয় না। অ্যারেস্ট বাই কোর্ট অর্ডার, মানে কারো এগেনস্টে যদি ওয়ারেন্ট থাকে অলরেডি, কোর্ট যদি কাউকে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দেয়, তার ক্ষেত্রে এটা না লাগু হতে পারে না। প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে লাগু হয় না। এটা তো পিউনিটিভের কথা বললাম। প্রিভেন্টিভ ডিটেনশনটা কি? প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে তুমি কোনো অপরাধ করোনি কিন্তু করতে যাচ্ছিলে, ঠিক আছে। মানে ধরো কারো বাড়ি থেকে AK-47 পাওয়া গেল, সে কিন্তু AK-47টা ইউজ করে কাউকে মারেনি, ঠিক আছে, কিন্তু তার কাছে পাওয়া গেছে, তার মানে কি নিশ্চয়ই সে কোনো অপরাধ করতে যাচ্ছিল, সেই জন্য তার কাছে আছে। তো এগুলোকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন, ঠিক আছে। ডিটেনশন, কাউকে ধরো প্রিভেন্টিভ ডিটেনশনে আটক করে রাখা হলো, তাহলে কিন্তু তাকে 3 মাসের বেশি আটক করে রাখা যাবে না, যদি না অ্যাডভাইজারি বোর্ড কন্টিনিউ করতে বলে। অ্যাডভাইজারি বোর্ড কাকে বলা হবে না, একটা বোর্ড গঠন করা হবে যাতে হাইকোর্টের জাজেরা থাকবে, ঠিক আছে। কতগুলো হাইকোর্টের জাজ মিলে একটা বোর্ড গঠন করবে, যাকে অ্যাডভাইজারি বোর্ড বলা হবে। সেই অ্যাডভাইজারি বোর্ড যদি ডিটেনশনটাকে এক্সটেন্ড করতে বলে, তবেই তাকে এক্সটেন্ড করা হবে, নাহলে কিন্তু 3 মাসের বেশি কাউকে আটক করে রাখা যাবে না। দ্বিতীয় কথা, কোনো ব্যক্তিকে যখন প্রিভেন্টিভ ডিটেনশন ল অনুযায়ী ডিটেন করা হবে, আটক করা হবে, তাকে কিন্তু জানিয়ে দিতে হবে যে কোন কোন লয়ের এগেনস্টে কেন তাকে আটক করা হয়েছে। আর যাকে ডিটেন করা হয়েছে তাকে অপরচুনিটিও দেওয়া হবে ডিটেনশন অর্ডারটা, তার যেন মানে সে যেন নিজেকে ডিফেন্ড করতে পারে যে আমি ভুল কাজ করিনি, তাকে প্রমাণ করার অধিকারটাও তাকে দেয়া হবে, ঠিক আছে। আর এই যে প্রিভেন্টিভ ডিটেনশনের ম্যাটারটা, এটা ছেড়ে দেওয়া হয়েছে পার্লামেন্টের উপর। পার্লামেন্ট নিয়ম অনুযায়ী ল বানাতে পারে, শুধু পার্লামেন্ট বানাতে পারে না, পার্লামেন্টও বানাতে পারে, স্টেট লেজিসলেচারও বানাতে পারে, ঠিক আছে, মানে রাজ্যের বিধানসভাগুলোও কিন্তু বানাতে পারে। তো পার্লামেন্ট এরকম অনেক কিছু ল বানিয়েছে, যেমন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980। দেখো প্রিভেন্টিভ ডিটেনশন কিন্তু একটা মানে খুব একটা ভালো চোখে লোকজন দেখে না, ঠিক আছে। তোমরা ইতিহাসে নিশ্চয়ই রাওলাট অ্যাক্ট পড়েছো, তাই না? রাওলাট অ্যাক্ট, যাতে কেবলমাত্র সন্দেহর বশে ইংরেজরা কী করতো, ভারতীয় বিপ্লবীদেরকে ধরে নিয়ে আটক করে রেখে দিত অনেক দিনের জন্য, বিনা কোনো কোর্ট ট্রায়াল, নিজেকে প্রুভ করবারও অধিকার দেওয়া হতো না। সেগুলো হচ্ছে প্রিভেন্টিভ ল। তো এরকম প্রিভেন্টিভ ল কিন্তু এখনও আমাদের দেশে আছে। এই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, প্রিভেনশন অফ ইলিসিট ট্রাফিক অ্যান্ড নার্কোটিক্স, ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1988, কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1980। তোমরা যদি সঞ্জু মুভি দেখে থাকো, তাতে তোমরা দেখে থাকবে যে সঞ্জয় দত্তকেও গ্রেপ্তার করা হয়েছিল টাডা অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে। তো এই যে মানে তার কাছে বন্দুক পাওয়া গেছিলো, সেই জন্য তাকে টাডা অ্যাক্ট অনুযায়ী, প্রিভেন্টিভ ডিটেনশন ল অনুযায়ী তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে যে এটা অনেকেই আনফর্চুনেট মনে করে, কারণ খুব কম সংখ্যক এমন দেশ আছে যেখানে কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন লটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইটসেলফ প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের কথা উল্লেখ করা আছে। এটা কিন্তু খুব কম দেশই আছে যাতে এরকম উল্লেখ করা আছে, ঠিক আছে, ভারত তার মধ্যে একটি। তো আমাদের আর্টিকেল 19, 20, 21, 21A, 22 সমস্ত কিছু কভার হয়ে গেল। তো আমাদের ইকুয়ালিটিওয়ালা হেডটা 14 থেকে 18 পর্যন্ত কভার, ফ্রিডম এখানে 19 থেকে 22 পর্যন্ত কভার হয়ে গেল। পরের চ্যাপ্টারে আমরা 23 আর 24 ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।